দেখো, তোমরা অলরেডি তোমাদেরকে আমি আগের দিন কনসেন্ট্রেশনের যে টার্মসগুলো আছে সেই টার্মসগুলো আমি পড়িয়েছি। আশা করি সেগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আজ থেকে অ্যাকচুয়ালি শুরু করছি, সেটা হচ্ছে অরিজিনালি অ্যাকচুয়ালি সলিউশনের টপিকের মধ্যে ঢুকছি। আগে যা আলোচনা করেছি সেগুলো অ্যাকচুয়ালি বলতে পারো সেটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশানের মধ্যে পড়ে। অর্থাৎ কিনা নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলে কী হবে, আগে যতগুলো পড়েছি সমস্তটাই নিউমেরিক্যাল প্রবলেমে অ্যাকচুয়ালি কাজে লাগবে, তার জন্য আগে থেকে পড়িয়ে রেখে দিয়েছি। এবার আমরা যেটা পড়াবো সেটা অরিজিনালি অ্যাকচুয়ালি হচ্ছে চ্যাপ্টারের থিওরি। কি বললাম, বোঝা গেছে? তাহলে চ্যাপ্টারের থিওরিতে আগে প্রথমেই ঢুকি। তাহলে প্রথমে হেডিং করি, সেটা হচ্ছে সলিউবিলিটি। প্রথমে আমরা হেডিং করছি সেটা হচ্ছে কিনা সলিউবিলিটি। সলিউবিলিটি খুব ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে। দেখো, সলিউবিলিটি অ্যাকচুয়ালি কী জিনিস এটা প্রথমে আগে বলি। ধরো একটা কন্টেনারে আমি কি আছে, কোনো একটা সলভেন্ট আছে, একটা কন্টেনারে একটা সলভেন্ট আছে, ঠিক আছে? একটা কন্টেনারের মধ্যে কি আছে, সলভেন্ট আছে। এবার কি আছে, এই সলভেন্টেতে আমি দেখা গেল সলভেন্টটার ওজন হচ্ছে 100 গ্রাম আছে। সলভেন্টের ওজন কত, 100 গ্রাম। এবার আমি কি করলাম, ওতে আমি কিছু পরিমাণ সলিউট এখান থেকে কি করছি, আমি যোগ করছি সলিউট কি করছি, অ্যাড করছি। অর্থাৎ সলভেন্টে কি করছি, আমি সলিউট অ্যাড করছি। কী বললাম, বোঝা গেছে? একটা কন্টেনার আছে, কন্টেনারটা অ্যাকচুয়ালি কী আছে, কন্টেনারের মধ্যে সলভেন্ট আছে কত, 100 গ্রাম। এবার কি করলাম, সলিউট প্রথমে সামান্য একটু সলিউট যোগ করলাম, তারপরে আবার সলিউট যোগ করেছি, আবার সলিউট যোগ করেছি। এরকম সলিউট যোগ করতে করতে একটা সময় এরকম হবে যে আমি সলিউট যোগ করলেই কি হবে, সেই সলিউটটা আর ডিজলভ হবে না। প্রথমে অল্প একটু সলিউট আমি যোগ করলাম, দেখলাম একটুখানি নাড়ালাম, দেখলাম ডিজলভ হয়ে গেল। আবার একটু সলিউট যোগ করলাম, আবার দেখলাম ডিজলভ হয়ে গেল। এরকম করতে করতে একটা সময় আসবে যে সময় অ্যাকচুয়ালি কী হবে, সলিউটটা আর অ্যাকচুয়ালি সলভেন্টে ডিজলভ হবে না। তাহলে বলতে পারি ওই যে পরিমাণ অ্যাকচুয়ালি সলিউট ওখানে ডিজলভ হয়েছে ওইটাই হচ্ছে কি না, ওই 100 গ্রাম সলভেন্টের সর্বোচ্চ বা ম্যাক্সিমাম সলিউট ডিজলভ হয়েছে। কারণ ওর থেকে বেশি সলিউট যোগ করলেই কী হচ্ছে না, ওর থেকে বেশি সলিউট যোগ করলেই অ্যাকচুয়ালি সলিউটটা কী হয়ে যাচ্ছে, তলায় থিতিয়ে পড়ছে, মানে ডিজলভ হচ্ছে না। এটা থেকে আমি পরিষ্কার হলাম যে 100 গ্রামে অ্যাকচুয়ালি সলভেন্ট আছে, ওই সলভেন্টে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ একটা সলিউট ডিজলভ করা যায়। অর্থাৎ কোনো একটা সলভেন্টে যে 100 গ্রামের মধ্যে সর্বোচ্চ যত পরিমাণ সলিউট অ্যাকচুয়ালি ডিজলভ করা যায় সেটা কি বলা হয়, ওই সলভেন্টের অ্যাকচুয়ালি হচ্ছে সলিউবিলিটি। আবার বলি, যে কোনো একটা সলভেন্ট নিয়েছি, সেই সলভেন্টটা কী আছে, 100 গ্রামের মধ্যে, 100 গ্রাম, এটা কিন্তু মাথায় রাখার জন্য, 100 গ্রামের মধ্যে, অর্থাৎ 100 গ্রাম সলভেন্টের মধ্যে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ যত পরিমাণ সলিউট অ্যাকচুয়ালি যোগ করতে পারবো, অর্থাৎ যতটা পরিমাণ সলিউট অ্যাকচুয়ালি ডিজলভ হবে, সেই পরিমাণটা কি বলা হচ্ছে, ওই নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেশারে, ওই একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেশারের ক্ষেত্রে ওই সলভেন্টের অ্যাকচুয়ালি কি না, ওই সলিউটের জন্য ওটাই হচ্ছে তার সলিউবিলিটি। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ ধরো একটা কন্টেনার নিয়েছি, সেই কন্টেনারে কি আছে, ওয়াটার আছে, 100 গ্রাম ওয়াটার আছে, 100 গ্রাম ওয়াটার। এবার কি করলাম, এতে আমি চিনি যোগ করছি, সুগার এখানে সলিউট। যখন আমি সুগার, যখন 100 গ্রাম অ্যাকচুয়ালি কন্টেনারে যে 100 গ্রাম যে অ্যাকচুয়ালি ওয়াটার যে কন্টেনার আছে, সেখানে যখন আমি ম্যাক্সিমাম কী হবে, যতটা পরিমাণ সুগার ডিজলভ করতে পারবো, সেটাই ওই নির্দিষ্ট টেম্পারেচার, মানে যে টেম্পারেচার আমি পরীক্ষাটা করছি, ওই টেম্পারেচার এবং প্রেশারে অ্যাকচুয়ালি ওই ওয়াটারের সুগারের জন্য তার সলিউবিলিটি। কী বললাম, বোঝা গেছে? সুগারের জায়গায় যদি এটা অন্য কোনো পদার্থ আমি যদি ইউজ করতাম, যেমন যদি আমি NaCl ইউজ করতাম, যদি NaCl, তাহলে NaCl এর ক্ষেত্রে
তার অ্যাকচুয়ালি যতটা পরিমাণ 100 গ্রামে যতটা পরিমাণ NaCl ডিজলভ হবে, নিশ্চয়ই সুগার ঠিক ততটা পরিমাণই হবে না, হবে কি পরিমাণ আলাদা হবে। তাহলে বলতে পারি সলিউট এবং অ্যাকচুয়ালি এই সলিউট দেখো চেঞ্জ হলে বা পরিবর্তন হলে দেখো সলভেন্ট একই, কিন্তু সলিউট চেঞ্জ হলে দেখো কী হচ্ছে না সলিউবিলিটি অ্যাকচুয়ালি কী হচ্ছে পরিবর্তন হচ্ছে। ঠিক একই রকমভাবে ধরো NaCl আমি জলে দিচ্ছি, আবার কি করলাম আমি এখানে একটা কন্টেনার নিলাম, সেখানে হচ্ছে CCl4 আছে, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। কী বললাম বোঝা গেছে? এই CCl4-এ যদি আমি NaCl দিই, NaCl-কে যদি আমি ডিজলভ করি তাহলে নিশ্চয়ই এখানে যতটা পরিমাণ NaCl ডিজলভ হবে নিশ্চয়ই এখানে ততটা পরিমাণ NaCl ডিজলভ হবে না। তাহলে বলতে পারি সলিউবিলিটি যেটা আছে, সলিউবিলিটি অ্যাকচুয়ালি কি না, সলিউবিলিটি অ্যাকচুয়ালি তোমার সলিউট এবং সলভেন্টের প্রকৃতি অনুযায়ী দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে দেখো আমি সলভেন্ট একই রেখেছি, সলিউট দেখো চেঞ্জ করেছি, সেখানেও সলিউবিলিটি চেঞ্জ হয়েছে। ঠিক একই রকমভাবে যদি এখানেও যায় দেখো এখানেও ঠিক একই রকমভাবে সলিউট দেখো আমি এখানে একই রেখেছি, কিন্তু সলিউট কী করেছি এখানে আমি একই রেখেছি, কিন্তু দেখো সলভেন্ট দেখো এখানে ওয়াটার এখানে CCl4 দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখো তার সলিউবিলিটিও চেঞ্জ হয়ে গেছে। তাহলে সলিউবিলিটির যদি প্রপার ডেফিনেশান বলতে তাহলে কি বলবো? প্রপার ডেফিনেশান এরকম বলবো যে 100 গ্রাম যদি আমি সলভেন্ট আমি 100 গ্রাম নিই, 100 গ্রাম সলভেন্টে কি হবে ম্যাক্সিমাম যতটা সলিউট ডিজলভ করতে পারবো একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসারে, তাকে ওই সলভেন্টের এবং ওই সলিউটের সলিবিলিটি বলবো। কী বললাম বোঝা গেছে? ওই নির্দিষ্ট সলভেন্ট এবং সলিউটের সলিবিলিটি বলবো। কী বললাম বোঝা গেছে? তাহলে সলিবিলিটির সংজ্ঞা বোঝা গেছে না যায়নি? খুব সিম্পল জিনিস, বোঝা গেছে? এবার দেখো এই সলিবিলিটি আমরা দুটো জিনিসের ক্ষেত্রে বা দু ধরনের সলিউশনের ক্ষেত্রে আমরা সলিবিলিটি মেনলি দেখব। কি কি না একটা দেখব সেটা হচ্ছে, আর তারও আগে একটু বলে দিই যে সলিবিলিটি দেখার আগে আচ্ছা কী কী সলিবিলিটি দেখব সেটাই বলি। না সলিবিলিটি আমরা দেখব সেটা হচ্ছে অফ সলিড ইন লিকুইড, এই একটা দেখব। আর একটা দেখব সেটা হচ্ছে কি না সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। এই দুটো জিনিসের আমরা কি করব না সলিউবিলিটি দেখব। খুব সিম্পল জিনিস, কিন্তু একটুখানি আমাদেরকে আরেকটু ডিটেলসে আমরা জানবো। দেখো কী জিনিস, অর্থাৎ আমরা কি করব সলিডকে কি করেছি লিকুইডে ডিজলভ করেছি, মানে কি কঠিনকে তরলে অ্যাকচুয়ালি ডিজলভ করলে সলিবিলিটি অ্যাকচুয়ালি কীরকম পরিবর্তন হয় এটা দেখব। আর কি দেখব না সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, মানে কি কোনো গ্যাসকে আমি তরলে যদি দ্রবীভূত করি তাহলে ওইখানে অ্যাকচুয়ালি সলিবিলিটি কী রকম কী ধর্ম হবে না হবে সেটা দেখবো, কারণ এই দুটি আমাদের সিলেবাসে আছে। কি বললাম বোঝা গেছে? তাহলে সলিড বা কঠিন তরলে একবার মিশছে সেখানে সলিবিলিটি দেখব, আর হচ্ছে গ্যাস লিকুইডে মিশছে সেখানে একবার সলিবিলিটি দেখব। তাহলে ফার্স্ট আমি ডিসকাস করছি 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে ফার্স্ট ডিসকাস করছি 1 নাম্বার দিয়ে, অর্থাৎ যেখানে অ্যাকচুয়ালি কী হয়েছে না সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড, সেখানে দেখব যে কী কী অ্যাকচুয়ালি বিষয়ের উপরে মেনলি জিনিসপত্র হয়। কি বললাম বোঝা গেছে? তারও আগে একটুখানি বলে দিই, এই দুটো ডিসকাস করার আগে আরেকটু বলে দিই এই সলিবিলিটি অ্যাকচুয়ালি কী কী বিষয়ের উপরে নির্ভর করে এটা একটু বলে দিই। এই সলিবিলিটি অ্যাকচুয়ালি কী কী বিষয়ের উপর নির্ভর করে এটা বলে দেওয়ার পর এই দুটো ডিসকাস করব। এই দুটো অ্যাকচুয়ালি তোমার এর ক্ষেত্রে ডিসকাস করব। তাহলে সলিবিলিটি অ্যাকচুয়ালি কী কী বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর নির্ভর করে নেচার অফ সলভেন্ট অ্যান্ড সলিউট। একটু আগে আমরা ডিসকাস করলাম যে সলিউট আর সলভেন্ট দেখো চেঞ্জ হলে অ্যাকচুয়ালি কী হচ্ছে সলিবিলিটি দেখো কী হচ্ছে চেঞ্জ হচ্ছে, একটু আগে আমরা ডিসকাস করেছি। 2 নাম্বার আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টেম্পারেচার, ব্যাকেটে টি দিয়ে দিলাম টেম্পারেচারের উপরে। আর 3 নাম্বার হচ্ছে আমরা ডিসকাস করব প্রেসার। দেখো টেম্পারেচার প্রেসারের সঙ্গে অ্যাকচুয়ালি দেখো সলিবিলিটি যেহেতু অ্যাকচুয়ালি পরিবর্তন হয়,
সেই জন্যই দেখো এই ডেফিনেশান যখন লিখছি তখন দেখো আমরা লিখছি নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেশার। নির্দিষ্ট কথা লিখছি মানে কি টেম্পারেচার প্রেশারকে যদি আমি কী করে দিচ্ছি এখানে কনস্ট্যান্ট করে দিই, যদি এটা আমি পরিবর্তন করি তাহলে সলিবিলিটি অ্যাকচুয়ালি কী হবে, পরিবর্তন হবে। অর্থাৎ এই তিনটে বিষয়ের উপরে অ্যাকচুয়ালি কী হয়, সলিবিলিটি নির্ভর করে। আর এই তিনটে বিষয় অ্যাকচুয়ালি সলিড ইন লিকুইড আর গ্যাস ইন লিকুইড এই দুটো অ্যাকচুয়ালি দ্রবণের ক্ষেত্রে কীভাবে নির্ভর করে সেটা আমরা এবার লক্ষ্য করব। কি বললাম, বোঝা গেছে? তাহলে ফার্স্ট আমরা হেডিং করি, সেটা হচ্ছে সলিড ইন লিকুইড। তাহলে ফার্স্ট আমরা হেডিং করছি সেটা হচ্ছে কি না, সলিড ইন লিকুইড। তাহলে ফার্স্ট আমরা হেডিং করছি সেটা হচ্ছে সলিড ইন লিকুইড। অর্থাৎ কঠিন পদার্থ অ্যাকচুয়ালি তরলে আমি কি করেছি, ডিজলভ করেছি। কী বললাম, বোঝা গেছে? দেখো একটা এখানে প্রথমে আমরা দেখব যে এই তিনটে বিষয় অ্যাকচুয়ালি এই তিনটে যে বিষয় তিনটে আমরা যেটা আলোচনা করলাম, নেচার অফ দ্য সলভেন্ট, টেম্পারেচার, প্রেশার, এই তিনটে বিষয়ের উপরে অ্যাকচুয়ালি এই তিনটে বিষয় যেটা আছে এই তিনটে বিষয়ের উপরে তোমার এই সলিড মানে কঠিন পদার্থ যখন তরলে আমি মেশাচ্ছি এই তিনটে বিষয়ের উপরে তার সলিবিলিটি কীভাবে নির্ভর করছে এটা আমরা দেখব এখানে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ নেচার অফ সলভেন্ট অ্যান্ড সলিউট, অর্থাৎ দ্রাবকে এবং দ্রাবের প্রকৃতির উপরে, টেম্পারেচার এবং প্রেশারের উপরে কঠিন যখন তরলে মিশছে তখন তার অ্যাকচুয়ালি সলিবিলিটি কী পরিবর্তন হচ্ছে এটা আমরা ডিটেলসে ডিসকাস করব। কি বললাম, বোঝা গেছে? কীভাবে ডিসকাস করব দেখো, দেখো প্রথমে আমরা আসছি সেটা হচ্ছে নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। তাহলে এক নম্বর হচ্ছে কি না, নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। অর্থাৎ কি না, সলিউট এবং সলভেন্টের নেচারের উপরে অ্যাকচুয়ালি কঠিন পদার্থ যখন তরলে মিশছে তার সলিবিলিটির কী রকম পরিবর্তন হচ্ছে এটা আমরা দেখব। খুব সিম্পল ব্যাপার। তাহলে দেখো প্রথমে আসছে নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্টের আমরা প্রকৃতি অনুযায়ী আমরা মেশাচ্ছি এবং সেই অনুযায়ী কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখব। দেখো একটা খুব সিম্পল কথা আছে ইয়েতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা খুব সিম্পল কথা আছে, লাইক ডিজলভ লাইক। লাইক ডিজলভ লাইক। অর্থাৎ কি না, কঠিন পদার্থ বা লাইক মানে অ্যাকচুয়ালি কঠিন পদার্থ বলা ভুল হবে, যেমন আমি অ্যাকচুয়ালি লাইক মানে তুমি যেমন অ্যাকচুয়ালি সেরকমই তুমি অ্যাকচুয়ালি কী করবে, ডিজলভ করবে। এ একটা ওয়ার্ড আছে। অর্থাৎ একটা সিম্পল ভাষায় যদি বলি, তুমি যেমন তোমার বন্ধু ঠিক তেমনই হবে। অর্থাৎ সলিউট বা এবং সলভেন্টের মধ্যে সলভেন্ট যেমন প্রকৃতির হবে সলিউটও যদি সেম প্রকৃতির হয় তাহলে সহজে ডিজলভ হবে। আর যদি এরকম হয় সলিউট এবং সলভেন্টের প্রকৃতি যদি আলাদা হয়ে যায় তাহলে সহজে ডিজলভ হবে না। কি বললাম, বোঝা গেল না? যায়নি? আবার দেখো এখানে আমরা বলেছি কিনা সলিউট আর সলভেন্টের উপরে কী হবে না, তাদের অ্যাকচুয়ালি সলিবিলিটি নির্ভর করে। এটা দেখো অ্যাকচুয়ালি বলতে পারি একটা ইংলিশে একটা কমন ওয়ার্ড আছে, লাইক ডিজলভ লাইক। এই কথাটার মানে হচ্ছে যে তুমি যেমন ঠিক তেমনই তুমি অ্যাকচুয়ালি পছন্দ করবে। অর্থাৎ এখানে সলভেন্ট, এই সলভেন্টের প্রকৃতি যেমন ঠিক সলিউটেরও যদি প্রকৃতি সলভেন্ট এবং সলিউটের দুজনের প্রকৃতি যদি সেম হয়ে যায় তাহলে ডিজলভটা কী হবে, ভালো হবে। আর যদি সলভেন্ট আর সলিউটের যদি প্রকৃতি যদি আলাদা হয়ে যায় তাহলে ডিজলভ সহজে হবে না। কি বললাম, বোঝা গেছে? তাহলে সলভেন্ট মেনলি আমাদের দু রকমের সলভেন্ট হয়, একটা হচ্ছে পোলার বা একে বাংলায় বলা হয় ধ্রুবীয় বলে, আর দু নম্বর হচ্ছে নন পোলার বা ইংলিশে বলে
অধ্রুবীয়। এবার আসছে আমরা পোলারের গল্পে আসছি। পোলার বা ধ্রুবীয় অ্যাকচুয়ালি যে দ্রাবক যেগুলো আছে, এরকম প্রচুর দ্রাবক আছে তারা ধ্রুবীয় হয়। যেমন হচ্ছে একটা মোস্ট এক্সাম্পল হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ধ্রুবীয়। যেমন আমরা বলতে পারি ক্লোরোফর্ম CH3, এটা হচ্ছে ধ্রুবীয়। যেমন আমরা বলতে পারি DMSO, যেমন আমরা বলতে পারি DMF, এগুলো সবই হচ্ছে পোলার। কারণ পোলার অ্যাকচুয়ালি সলভেন্ট কি, এটা ডিটেলসে আমি ক্লাস 11-এর যখন আমি পড়িয়েছিলাম, তখন আমি সেখানে ডিটেলসে বলেছিলাম যে সলভেন্ট অ্যাকচুয়ালি কেন মানে মেনলি দু রকমের হয়, একটা পোলার একটা নন পোলার। আর পোলারের যে এক্সাম্পল, সেই এক্সাম্পল আমি যখন পড়িয়েছিলাম, পোলার যখন আমি পড়েছিলাম ডিটেলসে ওখানে পড়িয়েছিলাম। কী বললাম, বোঝা গেছে? তাহলে পোলার সলভেন্ট যেটা, এই পোলার সলভেন্টের অ্যাকচুয়ালি না, তবু একটুখানি বলে রেখে দিই, পোলার সলভেন্টের একটা কি হয়, একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রনের মুভমেন্ট থাকে, মানে রেজাল্টিং যে বুঝি বলা হয়, অর্থাৎ রেজাল্টিং বা যদি নেট ইলেকট্রনের মুভমেন্ট একটা নির্দিষ্ট দিকে থাকবে। কিন্তু নন পোলারের ক্ষেত্রে, নন পোলার যেটা বা বলতে পারো অধ্রুবীয়, অধ্রুবীয়র ক্ষেত্রে কি হয় না, রেজাল্টিং বা নেট কোনো ইলেকট্রনের মুভমেন্ট কোনো নির্দিষ্ট দিকে হয় না, অর্থাৎ জিরো হয়। অর্থাৎ নেট ইলেকট্রনের মুভমেন্ট এখানে জিরো হবে, এখানে নেট ইলেকট্রনের মুভমেন্ট কী হবে, জিরো হবে না। কী বললাম, বোঝা গেছে? অর্থাৎ এক্ষেত্রে কেউ একটা ডাইপোল মুভমেন্ট থাকবে, আর এক্ষেত্রে কোনো ডাইপোল মুভমেন্ট থাকবে না। যেমন একটা এক্সাম্পল আমি বলতে পারি CCl4, কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটা কি না, একটা হচ্ছে নন পোলার দ্রাবক। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো, এবার যদি আমি সলিউটের গল্পতে আসি, সলিউটও একই রকমভাবে কী হতে পারে, সলিউট এও পোলার হতে পারে, আর 2 নম্বর কী হতে পারে, এও নন পোলার হতে পারে। যদি পোলার সাধারণত কী হয়, যারা অ্যাকচুয়ালি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি সমযোজী যৌগ, তারা কী হয়, সমযোজী যারা যৌগ তারা অ্যাকচুয়ালি নন পোলার হয় বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে তো হয় এরকম না। আর যারা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার তড়িৎযোজী যৌগ, তারা সাধারণত কী হয় না, পোলার হয়। কী বললাম, বোঝা গেছে? তাহলে তড়িৎযোজী বা আয়নিক কম্পাউন্ড যারা, এখানে লিখে দিয়ে আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড যারা তারা হচ্ছে পোলার। আর নন আয়নিক যেগুলো হচ্ছে বা বলতে পারো কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট কম্পাউন্ড যারা তারা সাধারণত কী হয় না, নন পোলার হয়ে থাকে। কী বললাম, বোঝা গেছে? তাহলে আমরা এতক্ষণ ধরে যা দেখলাম সেটা হচ্ছে কি না, যদি এরকম হয় সলভেন্টও পোলার সলিউটও পোলার, তাহলে খুব ভালো ডিজলভ হবে। যদি এরকম হয় যে সলভেন্ট পোলার কিন্তু সলিউট নন পোলার, তাহলে সহজে ডিজলভ হবে না। কী বললাম, বোঝা গেছে? আবার এরকম যদি হয় দেখা গেছে নন পোলার, দেখা গেল সলভেন্ট হচ্ছে নন পোলার আর হচ্ছে পোলার, তাহলেও ডিজলভ হবে না, ভালো ডিজলভ হবে না। আর যদি সলভেন্ট যদি নন পোলার হয় আর যদি অর্থাৎ সলিউটও যদি নন পোলার হয়, তাহলে খুব ভালো ডিজলভ হবে। কারণ দুজনের অ্যাকচুয়ালি প্রকৃতি কী হয়ে যাচ্ছে, সেম। যদি দুজনার প্রকৃতি যদি সেম হয় তাহলে কি হবে, খুব সহজে ডিজলভ হবে। আর যদি প্রকৃতি আলাদা হয় তাহলে কী হবে, সহজে ডিজলভ হবে না। যেমন একটা এক্সাম্পল বলি, যদি বলি এখানে ওয়াটারে দেখো NaCl দেখো খুব সহজে মিশে যায়, কিন্তু দেখো কার্বন টেট্রাক্লোরাইডে যদি আমি NaCl দিই, তাহলে কার্বন টেট্রাক্লোরাইডে যদি আমি NaCl মেশাই, তাহলে সেটা সহজে ডিজলভ হবে না, হয় না। তার একটাই কারণ, এখানে CCl উপর হচ্ছে নন পোলার, হয়ে গেছে পোলার, এই জন্য মানে পোলার মানে আয়নিক কম্পাউন্ড, সেই জন্য সহজে ডিজলভ হয় না। কি বললাম, বোঝা গেছে? তাহলে 1 নম্বর অ্যাকচুয়ালি আমরা কি করলাম, নেচার অফ সলিউট সলভেন্ট নিয়ে পড়লাম। অর্থাৎ সলিউট এবং সলভেন্টের প্রকৃতি অনুযায়ী দেখো অ্যাকচুয়ালি কি হলো না, তাদের অ্যাকচুয়ালি তার সলিউবিলিটি দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ দেখো ওয়াটার দেখো NaCl দেখো কী হবে, যেমন অ্যাকচুয়ালি সলিউবিলিটি হবে, নিশ্চয়ই CCl পড়া NaCl সলিউবিলিটি এক হবে না, কমে যাবে। কারণ দুজনে, একজনা পোলার একজন নন পোলার হয়ে গেছে। কি বললাম, বোঝা গেছে? 2 নাম্বার কেস।
এই 2 নাম্বার কেসের আগে আরেকটুখানি বলে দিই এখানে, যে যখনই অ্যাকচুয়ালি কোনো একটা কন্টেনারের মধ্যে যখন কোনো একটা সলিউট এবং সলভেন্ট মিশে কি হয়ে যাচ্ছে, একটা সলিউশন তৈরি করছে, এই সলিউশন তৈরি করার সময় এটাকে আমি বলতে পারি সলিউট প্লাস সলভেন্ট মিলে অ্যাকচুয়ালি সলিউশন হয়েছে, মানে এটা বলতে পারি একটা কি না রাসায়নিক সাম্য বা একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তৈরি করে। কীরকম না, বলতে পারি সলিউট প্লাস সলভেন্ট থেকে কি হয়েছে না সলিউশন তৈরি হয়েছে। অর্থাৎ এই দুটোকে বলতে পারে বিক্রিয়ক পদার্থ, এটা বলতে পারে বিক্রিয়াত পদার্থর মতো আর কি, যে সলিউট সলভেন্ট মেশালে আমি সলিউশন তৈরি হয়েছে। এটা একটা কি বলতে পারো যে রাসায়নিক সাম্য তৈরি করে। রাসায়নিক সাম্য মানে আমি বলতে পারি যখন একটা কি হবে না রাসায়নিক সাম্য তৈরি করবে, সেখানে সলিউট এবং সলভেন্টের যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটা কী হবে নির্দিষ্ট থাকবে। কারণ আমরা জানি রাসায়নিক সাম্য যখন চ্যাপ্টার পড়িয়েছিলাম ওখানে আমরা দেখিয়েছিলাম যে কোনো কিছু ইকুইলিব্রিয়ামে কি হয়ে যায়, ইকুইলিব্রিয়ামে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বটা কী হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, মানে কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে বলতে পারি যখন এটা ইকুইলিব্রিয়াম তৈরি করবে, সলিউট আর সলভেন্ট কী হয়ে যায় না সলিউট আর সলভেন্টের গাঢ়ত্বটা কী হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, মানে কনস্ট্যান্ট হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? এবার দেখো আমাদের মেনলি এই সলিউশন আবার 3টে টাইপের সলিউশন তৈরি করা যায়। কীরকম? একটা হচ্ছে প্রথমে স্যাচুরেটেড, আর একটাকে বলা হয় আনস্যাচুরেটেড, আর একটাকে বলা হয় সুপার স্যাচুরেটেড। কী বললাম বোঝা গেছে? একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড, আর একটা হচ্ছে সুপার স্যাচুরেটেড। তা প্রথমে আসছি স্যাচুরেটেডের গল্প। স্যাচুরেটেড বাংলায় বলা হয় সম্পৃক্ত, বলা হয় সম্পৃক্ত দ্রবণ। কাকে সম্পৃক্ত দ্রবণ বলবো? যদি দেখি একটা সলিউট সলভেন্ট আর সলিউশন একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, অর্থাৎ একটা পাত্র আছে, পাত্রে সলিউট সলভেন্ট মিশে একটা সলিউশন তৈরি হচ্ছে, একটা ইকুইলিব্রিয়াম আছে, সেখানে সামান্য একটুখানি পরিমাণ আমি কি করলাম সলিউট যোগ করলাম। যদি সামান্য একটু সলিউট যোগ করার পর যদি দেখি সলিউটটা ডিজলভ না হয়, অর্থাৎ সেই সলিউটটা যদি ডিজলভ না হয়, যদি সলিউশন না তৈরি করে, তাহলে বুঝবো এটা স্যাচুরেটেড আছে। কি বললাম বোঝা গেল না যায়নি? অর্থাৎ একটা পাত্রে ধরো, একটা পাত্রতে তোমার কি আছে, চিনি আর জল আছে, চিনি আর জলের মিশ্রণ। অর্থাৎ এখানে সলিউট হচ্ছে এখানে চিনি বা সুগার, আর সলভেন্ট হচ্ছে এখানে হচ্ছে ওয়াটার। অর্থাৎ যখন এটা সলিউশন বানিয়েছে, সলিউশন বানানোর সময় ওখানে দেখবে সলিউট এবং সলভেন্টের যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বটা ফিক্সড। সলিউশনের মধ্যে সলিউট এবং সলভেন্টের গাঢ়ত্ব ফিক্সড, কোনো চেঞ্জ হবে না। এবার কি করলে বাইরে থেকে সামান্য একটুখানি পরিমাণ কি করলে সলিউট আমি যোগ করলাম বাইরে থেকে, তাহলে সলিউট যখনই যোগ করবো তাহলে সলিউট আর সলভেন্টের সঙ্গে মিশে গিয়ে সলিউশন তৈরি করবে, এটা হওয়া উচিত। যদি দেখে সলিউট অ্যাকচুয়ালি সলভেন্টের ডিজলভ না হয়ে সলিউশন যদি না তৈরি করে, তখন তাকে বলবো স্যাচুরেটেড সলিউশন। অর্থাৎ কিনা যখন আমি এক্সট্রা সলিউট আমি অ্যাকচুয়ালি এক্সট্রা যে চিনি সেটা যখন আমি পাত্রের মধ্যে দিলাম, পাত্রেতে অ্যাকচুয়ালি সলভেন্টের চিনিটা কি হলো, ডিজলভ হলো না। কি হলো, চিনিটার তলায় অ্যাকচুয়ালি থিতিয়ে পড়লো বা প্রেসিপিটেট পড়ে গেল। তাহলে বলতে পারি তাহলে ওই যে অ্যাকচুয়ালি সলিউশনটা যেটা পাত্রের মধ্যে দেখলাম, ওটা অ্যাকচুয়ালি কি স্যাচুরেটেড সলিউশন দেখলাম। অর্থাৎ ওখানে অ্যাকচুয়ালি কি আছে না স্যাচুরেটেড সলিউশন আছে। এবার আসছি আনস্যাচুরেটেড সলিউশন। আনস্যাচুরেটেড সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেখানে দেখতে পাবো যে ওই অ্যাকচুয়ালি চিনি আর যে অ্যাকচুয়ালি জলের যে অ্যাকচুয়ালি দ্রবণ, ওই চিনি আর জলের দ্রবণের সামান্য একটুখানি পরিমাণ আমি কী করলাম, চিনি যোগ করলাম। চিনি যোগ করার সঙ্গে সঙ্গে দেখলাম চিনিটা কী হলো, সলভেন্টে ডিজলভ হয়ে গিয়ে সলিউশন তৈরি করলো। যেহেতু দেখো সলভেন্টের অ্যাকচুয়ালি সলিউট দেখো সলভেন্টে মিশে যাচ্ছে, মানে সে অ্যাকচুয়ালি সম্পৃক্ত অবস্থায় নেই, মানে কি আছে, অসম্পৃক্ত অবস্থায় আছে। তার অ্যাকচুয়ালি যতটা খাবার অ্যাকচুয়ালি উচিত বা যতটা সলভেন্ট অ্যাকচুয়ালি সলিউট ডিজলভ হওয়া উচিত,
তার থেকে কম আছে বলেই সলিউট যখন আমি যোগ করছি সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে, সলভেন্টের সঙ্গে ডিজলভ হয়ে সলিউশন তৈরি করছে। তাহলে ওই ধরনের অ্যাকচুয়ালি সলিউশনকে বলবো আনস্যাচুরেটেড বা হচ্ছে অসম্পৃক্ত। কী বললাম, বোঝা গেছে? এবার আসছি যেটা, সেটা হচ্ছে সুপার স্যাচুরেটেড বা কে বলা হয়, বাংলায় বলা হয় অতিপিক্ত। বাংলায় বলে অতিপিক্ত। কিছু কিছু কন্ডিশন অর্থাৎ টেম্পারেচার, প্রেশার, এই সমস্ত কন্ডিশন চেঞ্জ করে করে কি করা হয় না, অ্যাকচুয়ালি স্যাচুরেটেড সলিউশনও কি হয় না, স্যাচুরেটেড সলিউশন আছে মানে কি, যেখানে অ্যাকচুয়ালি আর সলিউট আমি যোগ করতে পারবো না। কিন্তু টেম্পারেচার, প্রেশার দেখবো তো আমাদের পরবর্তীকালে আমি টেম্পারেচার প্রেশারের যখন এফেক্টগুলো পড়াবো তখন দেখবে টেম্পারেচার প্রেশার যদি আমি চেঞ্জ করে কি করলাম, এই সম্পৃক্ত দ্রবণে আরও কিছুটা পরিমাণ সলিউট অ্যাকচুয়ালি সলভেন্টে মিশিয়ে দিচ্ছি। অতটা অ্যাকচুয়ালি থাকা উচিত, তার থেকেও আমি কি করছি, বেশি অ্যাকচুয়ালি সলিউট সলভেন্টে যোগ করছি। অর্থাৎ একটা স্যাচুরেটেড সলিউশন আছে, টেম্পারেচার, প্রেশার এগুলোকে আমি চেঞ্জ করে কি করলাম, যে আরও সামান্য একটু পরিমাণ সলিউট আমি যোগ করেছি, যাতে কি হয়ে যায়, সলভেন্টে যেটা মিশে গেছে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ মিশে অ্যাকচুয়ালি কি এটা মেশা উচিত ছিল না, কারণ স্যাচুরেটেড আছে মানে কি, সে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অবস্থায় আছে, আর সে খেতে পারবে না, মানে আর অ্যাকচুয়ালি কোনো সলিড ডিজলভ হতে পারবে না। কিন্তু টেম্পারেচার প্রেশারকে আমি চেঞ্জ করেও অ্যাকচুয়ালি কী হয়েছে না, টেম্পারেচার প্রেশারকে আমি চেঞ্জ করে অ্যাকচুয়ালি তোমার আরও অতিরিক্ত পরিমাণ অ্যাকচুয়ালি সলিউটকে আমি ডিজলভ করিয়েছি। সেই জন্য একে বলা হয় সুপার স্যাচুরেট বা অতিপিক্ত। কি বললাম, বোঝা গেছে? কিন্তু কোনো কারণে যদি আমি টেম্পারেচার প্রেশারকে যদি আমি চেঞ্জ করে অ্যাকচুয়ালি এটা আমি এক্সট্রা অ্যাকচুয়ালি সলিউট যোগ করেছিলাম, যেটা যোগ করা উচিত নয়। কিন্তু টেম্পারেচার প্রেশার যদি কী হয়ে যায়, একটু এদিক ওদিক হয়ে যায় বা একটু চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে যে অ্যাকচুয়ালি এক্সট্রা পরিমাণ সলিউট আমি মিশিয়েছিলাম সলভেন্টে, ওই সলিউটটা কী হয়ে যায়, আস্তে আস্তে তোমার সলিউশন থেকে আলাদা হয়ে যায়। কী বললাম, বোঝা গেছে? অর্থাৎ ধরো একটা কন্টেনারের মধ্যে কী আছে, সলিউট আর সলভেন্ট আমি যোগ করেছি, দিয়ে স্যাচুরেটেড সলিউশন আছে। কোনো কারণে টেম্পারেচার প্রেশার বেশি করে কি করেছি, আমি 1 গ্রাম মতো এক্সট্রা আমি কি করলাম, সলিউট যোগ করেছি 1 গ্রাম, এটা সাপোজ যোগ করেছি। এবার দেখো ওই যে 1 গ্রাম আমি যোগ করলাম, অবশ্যই 1 গ্রাম যখন আমি যোগ করেছি, দেখো ওইটা যদি টেম্পারেচার প্রেশার যদি যে আমি যে পরিবর্তন করে 1 গ্রাম এক্সট্রা যোগ করেছি, যদি কোনো কারণে টেম্পারেচার প্রেশার যদি অ্যাকচুয়ালি কী হয়ে যায়, যদি পরিবর্তন হয়ে যায় বা টেম্পারেচার প্রেশার যদি সামান্য একটু পরিবর্তন হয়ে যায়, ওই 1 গ্রাম যেটা আমি এক্সট্রা যোগ করে যে আমি সলিউশন বানিয়েছিলাম, ওইটা কী হয়ে যায়, 1 গ্রামটা অ্যাকচুয়ালি সলিউশন থেকে আলাদা হয়ে যায়। কী বললাম, বোঝা গেছে? আর যেটা অ্যাকচুয়ালি সলিউশন থেকে অ্যাকচুয়ালি এই 1 গ্রাম যেটা সলিউশনে মিশে ছিল আগে, কিন্তু এখন টেম্পারেচার মানে অতিরিক্ত করার জন্য এই 1 গ্রাম সলিউশন, 1 গ্রাম যে অ্যাকচুয়ালি সলিউট, এটা সলিউশনে মিশিয়েছিলাম, কিন্তু টেম্পারেচার প্রেশার চেঞ্জ করার কারণে কি হলো, যে ওই অ্যাকচুয়ালি যে তোমার সলিউটটা সেটা অ্যাকচুয়ালি সলিউশন থেকে আলাদা হয়ে গেল। যেটা অ্যাকচুয়ালি যে সলিউটটা অ্যাকচুয়ালি সলিউশন থেকে আলাদা হয়ে গেল তাকে বলা হয় ক্রিস্টালাইন। আর এই পদ্ধতিটাকে বলা হয় ক্রিস্টালাইজেশন। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি তোমার কি হলো, আলাদা হয়ে গেল, ওইটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ক্রিস্টালাইজেশন। অর্থাৎ অ্যাকচুয়ালি কী হয়ে গেছে না, এই সলিউটটা অ্যাকচুয়ালি সলভেন্ট থেকে আলাদা হয়ে গেছে। কি বললাম, বোঝা গেছে? এবার আমরা আসছি যে সলিড এবং লিকুইডে, সলিড যখন তরলে মিশছে তার অ্যাকচুয়ালি সলিবিলিটিরা টেম্পারেচারের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব। অর্থাৎ এবার আমরা হেডিং করছি, সেটা হচ্ছে টেম্পারেচার। দেখো এই টেম্পারেচার দিয়ে অ্যাকচুয়ালি যখনই আমরা বলতে গেলাম, তখনই দেখো আমরা চলে আসছি সেই অ্যাকচুয়ালি রাসায়নিক সাম্যের লাসাতেলিয়ারের প্রিন্সিপালে। লাসাতেলিয়ারের প্রিন্সিপাল কী ছিল, যে যখনই একটা কোনো রাসায়নিক সাম্য অ্যাকচুয়ালি কী আছে, A+B থেকে ধরো C হয়েছে, এই সিটা দ্বারা একটা রাসায়নিক সাম্য, একটা কি উভমুখী বিক্রিয়ার রাসায়নিক সাম্য তৈরি করেছে। খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি
এই রাসায়নিক সাম্য তো অ্যাকচুয়ালি যে সমস্ত অ্যাকচুয়ালি ধর্মগুলো এই রাসায়নিক সাম্যর জন্য দায়ী, তাদের যদি আমি পরিবর্তন করি তাহলে কী হবে, রাসায়নিক সাম্যটাও কী হবে, পরিবর্তিত হবে। এটা লাচাতেলিয়ার বলেছিল, বা লাচাতেলিয়ার কী বললাম বোঝা গেছে। লাচাতেলিয়ার এটা বলেছিল যে অ্যাকচুয়ালি যেগুলো অ্যাকচুয়ালি কী হবে, এই সাম্যটা অ্যাকচুয়ালি প্রকৃতির জন্য দায়ী, তাদেরকে যদি আমি পরিবর্তন করি তাহলে কী হবে না, সাম্যটার অ্যাকচুয়ালি পরিবর্তন হবে। এবং আমি যখন অ্যাকচুয়ালি এই পরিবর্তনটা যেটা করব, অর্থাৎ আমি ধরো কী করেছি, কোনো একটা জিনিসের যেখানে যেগুলো প্রকৃতি, সেই প্রকৃতির কোনো একটাকে আমি পরিবর্তন করেছি, তাহলে রাসায়নিক সাম্য এমন চাইবে যে পরিবর্তনটাকে কমাতে চাইবে। খুব ইম্পর্টেন্ট টপিক এই জায়গাটা। যেমন ধরো এ প্লাস বি থেকে সি উৎপন্ন হয়েছে, এটা একটা কি না, এটা একটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। যে কোনো রাসায়নিক সাম্য সবসময় টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হয়। এবার কি হয়েছে যে আমি ধরো কি করেছি, একটা পরিবর্তন টেম্পারেচারে পরিবর্তন করেছি। টেম্পারেচার পরিবর্তনটা যদি আমি করি, রাসায়নিক সাম্য চাইবে এমন দিকে যেতে যাতে ওই পরিবর্তনটা কি হয়ে যায়, কমে যায়। যেমন ধরো একটা ছোট্ট এক্সাম্পল যদি বলি, যে টেম্পারেচার আমি বাড়িয়েছি, তাহলে পরিবর্তন কি করেছি, টেম্পারেচার বাড়িয়েছি। রাসায়নিক সাম্য কী চাইবে, টেম্পারেচার কমাতে চাইবে, কারণ পরিবর্তন কমাতে চাইবে। যদি টেম্পারেচার আমি যদি বাড়াই, রাসায়নিক সাম্য চাইবে টেম্পারেচার কমাতে। যদি আমি টেম্পারেচার যদি কমায়, রাসায়নিক সাম্য চাইবে বাড়াতে। ঠিক উল্টো। কী বললাম বোঝা গেছে। যেমন ধরো এখানে যদি দেখাই আমি সলিউট প্লাস সলভেন্ট থেকে কি হয়েছে না, সলিউশন তৈরি হয়েছে। একটু আগে আমরা লিখলাম সলিউশন তৈরি হয়েছে। এই সলিউট প্লাস সলভেন্ট থেকে যখন সলিউশন তৈরি হয়, এই সলিউশন তৈরি হওয়ার সময় কিছু কিছু সলিউট যখন সলভেন্টে মেশে তখন কি হয়, তাপ উৎপন্ন হয়। আর কিছু কিছু ক্ষেত্রে কি হয়, তাপ গ্রহণ হয়। এমন অনেক অ্যাকচুয়ালি সলিউট যখন সলভেন্টে মেশায় তখন অ্যাকচুয়ালি কী হয়, তাপ অ্যাকচুয়ালি বৃদ্ধি পায়। আবার কিছু কিছু ক্ষেত্রে সলিউট যখন সলভেন্টে মেশায় তখন তাপ হ্রাস পায়। কী বললাম বোঝা গেছে। অর্থাৎ যখন সলিউট আমি সলভেন্টে মেশাচ্ছি, যখন সলিউট যখন সলভেন্টে মেশাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে তাপ বৃদ্ধি পেয়েছে, কোনো ক্ষেত্রে তাপ হ্রাস পেয়েছে। এবার কথা হচ্ছে কোন ক্ষেত্রে তাপ বৃদ্ধি পায় হ্রাস পায় সেগুলো পরের ব্যাপার। এবার আসছে আমরা যে সাধারণত কেমিস্ট্রিতে যখন অ্যাকচুয়ালি তাপ বৃদ্ধি পায় তাকে বলা হয় তাপমুচি বিক্রিয়া। অর্থাৎ কি না, সলিউট প্লাস সলভেন্টকে মেশালে সেখান থেকে তাপ উৎপন্ন হয়, মানে টেম্পারেচার বৃদ্ধি পায়। আর তাকে কেমিস্ট্রিতে লেখা হয় ΔH এর মান সেক্ষেত্রে অ্যাকচুয়ালি নেগেটিভ হয়। কী বললাম বোঝা গেছে। অর্থাৎ সলিউট প্লাস সলভেন্ট কী হয়ে যায়, যখন মেশায় সেখানে যদি টেম্পারেচার উৎপন্ন হয়, মানে তাপমুচি বিক্রিয়া ক্ষেত্রে ΔH এর মান কী হয়, নেগেটিভ। আর যদি কি হয়, তাপগ্রাহী বিক্রিয়া হয়, তাহলে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে হয়, মানে তাপগ্রাহী বিক্রিয়া মানে তাপ শোষণ করেছে, মানে টেম্পারেচার কী হচ্ছে, কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কী বলবো না, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ΔH এর মান কী হবে, পজিটিভ হয়। কী বললাম বোঝা গেছে। যে অ্যাকচুয়ালি কি না কিছু কিছু সলিউট আছে, সেই সলিউটগুলো অ্যাকচুয়ালি কী হয় না, যখন অ্যাকচুয়ালি সলভেন্টে মেশে তখন তাপ উৎপন্ন হয়, তাকে অ্যাকচুয়ালি বলা হয় তাপমুচি বিক্রিয়া, মানে তাপ উৎপন্ন হয়েছে, মানে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। তাহলে ΔH কী হবে, সেক্ষেত্রে ΔH হয় নেগেটিভ। অর্থাৎ যেখানে ΔH নেগেটিভ সেখানে টেম্পারেচার কী হয়, বৃদ্ধি পায়। আর যেখানে ΔH অ্যাকচুয়ালি কী হচ্ছে না, ΔH অ্যাকচুয়ালি পজিটিভ, সেখানে টেম্পারেচার কী হয় না, টেম্পারেচার হ্রাস পায়, মানে কমে যায়। হয়েছে। দেখো তাহলে সলিউট যখন অ্যাকচুয়ালি তাপমুচি বিক্রিয়ার ক্ষেত্রে সলিউট যখন সলভেন্টের মিশে যখন সলিউশন তৈরি করছে, টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে। হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে সলিউট যেটা হচ্ছে তোমার তাপগ্রাহী বিক্রিয়া, সেখানে সলিউট যখন সলভেন্টে মিশে যখন সলিউশন তৈরি হচ্ছে তখন অ্যাকচুয়ালি কী হচ্ছে, ΔH পজিটিভ, মানে টেম্পারেচার কী হচ্ছে, কমে যাচ্ছে। এবার দেখো যে কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি ΔH এর মান কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি নেগেটিভ হয় দেখব। দেখা গেছে যদি তোমার এখানে সলভেন্ট এবং সলিউট দুজনার প্রকৃতি যদি একই রকমের হয়, দুজনার প্রকৃতি মানে দুজনাই অ্যাকচুয়ালি পোলার বা দুজনাই যদি নন পোলার হয়, তাহলে ΔH এর মান নেগেটিভ।
যদি আমি কি করি জলে, যেমন যদি বলি জলে যদি আমি NaCl, KCl, NaNO3 এই সমস্ত, আরও যে বলতে পারি তোমার KNO3, এরা যদি আমি কি হয় না এদেরকে যদি আমি অ্যাকচুয়ালি জলে, অর্থাৎ কি না এটা সবাইকে আমি কোথায় মিশিয়েছি, জলে, মানে এরা হচ্ছে ওয়াটার হচ্ছে এখানে কি সলভেন্ট। দেখো ওয়াটার হচ্ছে একটা কি না ওয়াটার সলভেন্ট, মানে ওয়াটার এখানে হচ্ছে অ্যাকচুয়ালি পোলার সলভেন্ট, আর এরা সবাই দেখো পোলার। ফলে এক্ষেত্রে কী হবে, ডেলএইচ নেগেটিভ, মানে যখনই এরা জলে মিশবে তখনই এর টেম্পারেচার বাড়বে। কি বললাম, বোঝা গেছে? আর যখনই দেখো টেম্পারেচার বাড়বে, তাহলে যদি আমি কি করি এই সমস্ত যখন অ্যাকচুয়ালি লবণ যেগুলো আছে সেগুলো যখনই জলে মিশছে তখন টেম্পারেচার বাড়াচ্ছে, আর আমিও কি করলাম বাইরে থেকে আমি টেম্পারেচার বাড়ালাম। যদি আমিও বাইরে থেকে টেম্পারেচার বাড়াই তাহলে রাসায়নিক সাম্য কী চাইবে, টেম্পারেচার কমাতে। কি বললাম, বোঝা গেছে? তাহলে যেহেতু রাসায়নিক সাম্য চাইছে টেম্পারেচার অ্যাকচুয়ালি কমাতে, তাহলে কি হবে দেখো এদিক থেকে এদিকে গেলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, মানে যখন সলভেন্টে সলিউশন মিশছে টেম্পারেচার বাড়ছে। যদি উল্টোটা হয়, সলিউশন থেকে সলভেন্টটা যদি আলাদা হয়ে যায় তাহলে টেম্পারেচার হ্রাস পাবে। এটা আমরা রাসায়নিক সাম্যে পড়েছিলাম, বিক্রিয়া যদি উল্টো দিকে হয়ে যায় টেম্পারেচার কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো যখনই আমি টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ালে দেখো সলিউশন থেকে দেখো সলিউট আর সলভেন্ট দেখো আলাদা হয়ে যাবে, কারণ চাইবে কি টেম্পারেচার কমাতে চাইবে, কারণ এদিক থেকে এদিকে গেলে টেম্পারেচার বাড়ছে, এদিক থেকে এদিকে গেলে টেম্পারেচার কী হবে, কমবে। তাহলে যখনই আমি কি করছি সলিউশনের টেম্পারেচার আমি বাড়াচ্ছি, তখনই দেখো সলিউট দেখো সলভেন্ট থেকে কী হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। ফলে অ্যাকচুয়ালি তার দ্রাব্যতা কী আবার সলিউবিলিটি কী হবে, কমে যাবে। ভালো করে দেখো এই জায়গাটা, বোঝা গেছে না যায়নি? আবার দেখো যখনই অ্যাকচুয়ালি তামোচি বিক্রিয়া মানে ডেলএইচ নেগেটিভ, তখন এক্ষেত্রে কী হচ্ছে, সলিউট সলভেন্ট যখনই যোগ হচ্ছে যে সলিউশন তৈরি করছে টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে। উল্টোটা বলতে পারি, যখন যখন কী হচ্ছে সলিউশন থেকে সলিউট আর সলভেন্ট যখন আলাদা হয়ে যাচ্ছে তখন টেম্পারেচার কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে যদি আমি কি করি, যদি আমি সলিউশনের টেম্পারেচার যদি আমি বাড়াই, তাহলে লাচাতলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী কী হবে, ও চাইবে কি টেম্পারেচার কমাতে চাইবে। আর কোন দিকে গেলে কমবে না, কমবে হচ্ছে যখন আমার সলভেন্ট এবং সলিউট কী হবে, সলিউশন থেকে যখন সলভেন্ট এবং সলিউট যদি আলাদা হয়ে যায়, দেখো ওই দিক থেকে যদি এদিকে আসে মানে কি সলিউশন থেকে সলভেন্ট আর সলিউট আলাদা হয়ে যাচ্ছে। ফলে কী হচ্ছে না টেম্পারেচার বাড়ানোর সঙ্গে NaCl, KCl, NO3, KNO3 এদের অ্যাকচুয়ালি কী হয় না, এদের অ্যাকচুয়ালি দ্রাব্যতা হ্রাস পায়। কী বললাম, বোঝা গেছে? এবার যদি দেখি কাদের ক্ষেত্রে যদি কী হয় ডেলএইচের মান, তাই এটা কি বললাম, ডেলএইচ আমি নেগেটিভ অর্থাৎ তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে বললাম। যদি কোনো কারণে অ্যাকচুয়ালি ডেলএইচের মান যদি কী হয়ে যায় পজিটিভ হয়, তাই ডেলএইচের মান পজিটিভ মানে অ্যাকচুয়ালি সলিউট সলভেন্ট মিশে যখন সলিউশন তৈরি করবে তখন টেম্পারেচার কী হবে, হ্রাস পাবে। আর যদি সলিউশন থেকে সলিউট আর সলভেন্ট যদি কী হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন কী হবে, টেম্পারেচার কী হবে, এদিক থেকে এদিকে গেলে টেম্পারেচার কী হবে, বৃদ্ধি হবে। কী বললাম, বোঝা গেল না যায়নি? না বোঝা গেলে বলো। বোঝা গেছে? এবার দেখো, এবার আমি কি করলাম যে আমি সলিউশনের টেম্পারেচার বাড়ালাম, সলিউশনের কী করেছি, টেম্পারেচার বাড়িয়েছি। তো যখনই সলিউশনের টেম্পারেচার বাড়াবো, দেখো ও চাইবে কি যে আরও কিছুটা পরিমাণ সলিউট আর সলভেন্ট মিশে সলিউশন হলে দেখো টেম্পারেচার তৈরি কমে যাবে। তো যখনই আমি কি করছি না সলিউশনের টেম্পারেচার আমি বাড়াচ্ছি, দেখো তখন যদি অতি সামান্য পরিমাণ যদি সলিউট আমি যোগ করি, তাহলে সলিউট আর সলভেন্ট যোগে যখনই সলিউশন তৈরি করি তখন কী হবে, টেম্পারেচার কমে যাবে। আর টেম্পারেচার যখনই আমি বাড়াচ্ছি লাচাতলিয়ার নিয়ম অনুযায়ী কী হবে, রাসায়নিক বিক্রিয়া চাইবে টেম্পারেচার কমাতে। তাহলে কোন ক্ষেত্রে গেলে কমবে না, যদি কি হয় সলিউটের সঙ্গে সলভেন্ট যদি আরও কিছুটা পরিমাণ সলিউট যদি সলভেন্টে মেশাও, তাহলে দেখো টেম্পারেচার কমবে। তাহলে বলতে পারি যে ডেলএইচ এক্ষেত্রে অ্যাকচুয়ালি ডেলএইচের মান পজিটিভ, বা বলতে পারি তাপগ্রাহী বিক্রিয়া তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি না তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে টেম্পারেচার যদি এদের ক্ষেত্রে আমি বাড়াই, তাহলে সলিউবিলিটিকে এস দ্বারা লেখা হয়, তাহলে কী হবে, সলিউবিলিটি বৃদ্ধি পায়। যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি, সেটা বলতে পারি এক্সাম্পল হিসাবে
Na2CO3 1 ওয়াটার বলতে পারি এটা। আর কি বলতে পারি, যে ডেলএইচের মান যদি কি হয় নেগেটিভ হয়, তাহলে টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। যেমন এক্সাম্পল তোমার একটু অনেকগুলো দেখালাম একটু আগে, আমি একটা লিখছি এখানে NaCl দেখালাম। অর্থাৎ টেম্পারেচার বাড়লে এদের সলিবিলিটি কী হয়ে যায়, হ্রাস পায়। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। কিন্তু অর্থাৎ টেম্পারেচার বাড়লে যায়, দেখছো টেম্পারেচার বাড়লে কী হবে, এদের সলিবিলিটি আস্তে আস্তে বৃদ্ধি পেতেই থাকবে। Na2CO3 ওয়াটারের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়াচ্ছে সলিবিলিটি কী হচ্ছে, বাড়ছে। এদের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি আস্তে আস্তে কমছে। কিন্তু এমনও কিছু স্পেশাল কেস আছে বা হচ্ছে এক্সেপশনাল, কেমিস্ট্রি মানেই হচ্ছে এক্সেপশনাল, তো কেমিস্ট্রিতে এক্সেপশনাল থাকবে না এটা হতে পারে না। তো এখানে আমরা এক্সেপশনাল কি অ্যাকচুয়ালি জিনিস নিয়ে আলোচনা করব। দেখো এক্সেপশনাল কি জিনিস, কিছু কিছু এরকম অ্যাকচুয়ালি সলিউট অ্যাকচুয়ালি যখন সলভেন্টে মেশাচ্ছি, কিছু কিছু সলিউট যখন সলভেন্টে মেশাচ্ছি দিয়ে কি হচ্ছে না, সলিউশন যখন তৈরি করছে, কিছু কিছু সলিউট যখন সলভেন্টে মিশিয়ে যখন সলিউশন তৈরি করছে, তাহলে কি হয়, নাই টেম্পারেচার বাড়লে বৃদ্ধি পাবে, নাই কম হবে। কিন্তু কিছু কিছু সলিউট এরকম স্পেশাল কেস আছে, আমি টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রথমে কী হয়, তার সলিবিলিটি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কিছু টাইম পর দেখা যায় তার সলিবিলিটি কী হয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে। মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার পর তার সলিবিলিটি কমে গেছে। প্রথমে কী হচ্ছিলো, সলিবিলিটি আস্তে আস্তে বাড়ছিল, একটা নির্দিষ্ট টেম্পারেচারের পরে গিয়ে আবার সলিবিলিটি কমতে থাকে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, সেটা হচ্ছে Na2SO4 10H2O। এই একটা পদার্থ বা এই একটা সল্ট বা লবণ, এর টেম্পারেচার যদি 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এর টেম্পারেচার বৃদ্ধি পায়, যায় 32.4 থেকে সামান্য টেম্পারেচার বাড়বে, ওর সলিবিলিটি আস্তে আস্তে কমতে থাকবে। কি বললাম, বোঝা গেল না, যায়নি? না বোঝা গেলে বলো। অর্থাৎ এরকম আরও আছে, যেমন আছে CaCl2 6 ওয়াটার, NH4NO3, এরকম অনেক কেস আছে যাদের টেম্পারেচার একটা নির্দিষ্ট টেম্পারেচার বাড়া পর্যন্ত এদের সলিবিলিটি প্রত্যেকেরই বাড়তে থাকে, কিন্তু ওই টেম্পারেচারটা ক্রস করলেই এদের সলিবিলিটি আবার কমতে থাকে। অদ্ভুত ঘটনা। কিন্তু কেন এরকম ঘটনা ঘটে, কেন ঘটে, তার কারণ হচ্ছে একটাই, যে এই একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর এর যে অ্যাকচুয়ালি স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা পুরো পরিবর্তন হয়ে যায়। এর যে স্ট্রাকচারটা পুরো পরিবর্তন হয়ে, এই স্ট্রাকচারও পুরো পরিবর্তন হয়ে যায় একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর গিয়ে। আমি একটা এক্সাম্পল দেখাই, যদি আমি Na2SO4 10H2O নিই, এখান থেকে অ্যাকচুয়ালি কী হবে, ইকুইলিব্রিয়াম তৈরি করে, সেটা হচ্ছে কি না, যদি 32.4 থেকে যদি কি হয় অ্যাবাভ হয়, এটা বেশি, তাহলে এটা কেউ এদিকে যাবে। আর যদি 32.4 থেকে যদি কি হয় কম হয়, তাহলে এটা এদিকে থাকে। 32 থেকে বেশি থাকলে এটা কী হয়ে যায়, Na2SO4 হয়ে যায়, অর্থাৎ এই 10 অণু জলটা বাইরে বেরিয়ে যায়। আবার দেখো, Na2SO4 10 ওয়াটারকে যদি আমি 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে যদি বেশি করি, তাহলে এটা তৈরি হবে। আর এর থেকে যদি কী হয় 32.4 থেকে যদি কম থাকে, তাহলে এটাতে স্টেবল থাকবে। দেখো এই 10 অণু জল যেটা, এটা পুরো স্ট্রাকচারকে চেঞ্জ করে দেয়। আর আমরা দেখো ক্লাস 11-এ পড়েছিলাম যে দুটো এফেক্টের জন্য অ্যাকচুয়ালি কী হয়, কোনো একটা পদার্থ বা কোনো একটা সলিউট, সেটা কি হয়, সলভেন্টে ডিসলভ হয়। একটা হচ্ছে তার সলিউশন এনার্জি, আর একটা হচ্ছে তার ল্যাটিস এনার্জি। অর্থাৎ কি হয় না, একটা হচ্ছে তার ল্যাটিস এনার্জি,
আর একটা হচ্ছে তার কি না সলিউশন এনার্জি বলি, সলিউশন এনার্জি। কোনো কারণে যদি সলিউশন এনার্জির মানটা যদি ল্যাটিস এনার্জির থেকে বেশি হয় তবেই অ্যাকচুয়ালি কী হবে, সেই পদার্থটা ডিজলভ হবে। অর্থাৎ সলিউশন এনার্জির মান বা দ্রাব্যতা বা দ্রবণীয়ন শক্তির মান যদি ল্যাটিস বা জালক শক্তির থেকে যদি বেশি হয় তবেই পদার্থটা কী হবে না ওই সলভেন্টে অ্যাকচুয়ালি ডিজলভ হবে, না হলে ডিজলভ হবে না। তো দেখা গেছে যে Na2SO4 ওয়াটার এর ক্ষেত্রে কি হয় না, এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ল্যাটিস এনার্জির থেকে সলভেশনে বা সলিউশন এনার্জির মানটা কী হয়ে যায় ক্ষেত্রে বেশি। কী বললাম বোঝা গেছে? আর এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয়ে গেছে না, এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ল্যাটিস এনার্জির থেকে সলিউশন এনার্জি বা যেটা সেই মানটা এর থেকে এটা ল্যাটিস এনার্জিটা বেশি, এর সলভেন্ট এনার্জিটা বেশি। যেহেতু সলভেন্ট এনার্জি বেশি তাই ডিজলভ হয়ে গেছে, আর যেহেতু ল্যাটিস এনার্জি বেশি তাই এ কী হয়েছে, ডিজলভ হয়নি। কী বললাম বোঝা গেছে? আর এরপরে আসছি তার টেম্পারেচারের গল্প বললাম। টেম্পারেচারে কী হয়, কিছু সলিউড কী হয় টেম্পারেচার বাড়লে বৃদ্ধি পায়, কিছুজন আছে টেম্পারেচার বাড়লে হ্রাস পায়, কিছুজন আছে প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়। ঠিক একই রকমভাবে NH4NO3 এর কী হয়, দুটো ফর্ম আছে, একটা হচ্ছে আলফা ফর্ম, একটা হচ্ছে বিটা ফর্ম। আলফা ফর্মটা হচ্ছে ল্যাটিস এনার্জি অ্যাকচুয়ালি কি না কম, আর বিটা ফর্মের ল্যাটিস এনার্জি বেশি। যেহেতু বিটার ল্যাটিস এনার্জি বেশি তার জন্য এটা কী হয়ে যায়, এর সলিবিলিটি কমে যায়, কিন্তু আলফার সলিবিলিটি কী হয়ে যায়, বেশি হয়, কারণ তার ল্যাটিস এনার্জি কম। একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর গিয়ে কী হয়ে যায়, আলফা থেকে বিটাতে কনভার্ট হয়ে যায় একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর। তা যে টেম্পারেচারে অ্যাকচুয়ালি নিচে যদি যায় তাহলে তো আলফা থাকবে, ওই টেম্পারেচার উপরে গেলে কী হয়, বিটা হবে। আর যখনই আলফা হবে তো সেই অ্যাকচুয়ালি কী হবে, আলফার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ল্যাটিস এনার্জি কম তাহলে সহজে ডিজলভ হয়ে যায়, বিটার ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি তা সহজে ডিজলভ হবে না। এই গল্প দেখো তোমাদেরকে লেখচিত্রের মাধ্যমে বোঝাতে চাইছি কোন লবণের সলিবিলিটি বা দ্রাব্যতা টেম্পারেচার সঙ্গে কীভাবে পরিবর্তন হয়। এরপরে হচ্ছে প্রেশার। দেখো সলিড এবং লিকুইড কেউই দেখো প্রেশারের সাথে খুব একটা তাদের আয়তনের কোনো পরিবর্তন হয় না। আমি যখন সলিড চ্যাপ্টার পড়েছিলাম ওখানে দেখবে আমি পড়েছিলাম কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কি না গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি, কারণ গ্যাসকে দেখবে চাপ দিলে কী হয়, সহজে অ্যাকচুয়ালি আয়তন কী হয়ে যায়, পরিবর্তন করতে পারে, কারণ গ্যাসের কণাগুলোর মধ্যে দেখবে অনেক ফাঁকা জায়গা আছে, ফলে চাপ দিলে ওদের আয়তনকে পরিবর্তন হয় বা কমে যায়। লিকুইডের ক্ষেত্রে তুলনামূলক গ্যাসের কণাগুলোর মধ্যে কী আছে, গ্যাসের কণাগুলির থেকে লিকুইডের ক্ষেত্রে কী আছে, কণাগুলো অ্যাকচুয়ালি তুলনামূলক কাছাকাছি, যার ফলে চাপ দিলে অ্যাকচুয়ালি কী হয়, লিকুইডের ক্ষেত্রে সেরকম অ্যাকচুয়ালি আয়তনের পরিবর্তন হয় না, আর কঠিনের ক্ষেত্রে আয়তনের পরিবর্তন একদমই হয় না। তাহলে বলতে পারি যে অ্যাকচুয়ালি প্রেশারে অ্যাকচুয়ালি কী হয় না, পরিবর্তন করে সলিড এবং অ্যাকচুয়ালি লিকুইডের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি যে ফ্যাক্টর বা অ্যাকচুয়ালি তার যে আয়তনের যে পার্থক্য, সেই পার্থক্য খুব বেশি হয় না। সেই জন্য কী হয় না, প্রেশার অ্যাকচুয়ালি প্রয়োগ করলে বা প্রেশার প্রয়োগ করে সলিবিলিটি অ্যাকচুয়ালি কঠিন পদার্থ যখন আমি তরলে অ্যাকচুয়ালি দ্রবীভূত করছি সেক্ষেত্রে সলিবিলিটির খুব একটা পরিবর্তন হয় না। কী বললাম বোঝা গেছে? তাহলে প্রেশারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী বলতে পারি, কঠিন পদার্থ যখন তরলে দ্রবীভূত হচ্ছে প্রেশার খুব একটা এফেক্টেড হয় না, অর্থাৎ প্রেশারকে পরিবর্তন করো আর না করো সলিবিলিটি সেরকম কোনো পরিবর্তন হয় না। কী বললাম বোঝা গেছে? তাহলে আজকে তোমাদের এইটুকুনি পড়ালাম, যেখানে অ্যাকচুয়ালি কী আছে না সলিড হচ্ছে লিকুইডে রিজলভ করেছি এটা পড়ালাম। এর পরের দিন আমরা পড়াবো সেটা হচ্ছে পরের ক্লাসে, সেটা হচ্ছে সলিবিলিটি যখন লিকুইডে ডিজলভ করব। এটা আরও বেশি ইম্পর্টেন্ট, এটার থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন এটা থেকে আসে না তা না, কিন্তু বেশি কোশ্চেন এটা থেকে আসে। কী বললাম বোঝা গেছে? তাহলে পরের ক্লাসে আমরা ব্যাখ্যা করব গ্যাস যখন লিকুইডে ডিজলভ হবে সেটা ডিসকাস করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।